প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজানুর রহমান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ ইকবাল সোবহান চৌধুরী। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই হেডলাইন পড়বার আগে একটি শোক সংবাদ জানাতেই হচ্ছে। আমাদের দেশের বরেণ্য অভিনেতা, অনেক ভালো মানুষ আব্দুল কাদের আর নেই। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, জানুয়ারির শেষে সংক্রমণের সর্বোচ্চ হওয়ার পূর্বাভাস, করোনা। ধর্ষণের মামলা, ভুক্তভোগীদের শতকরা 45% শিশু কিশোরী। সমকাল হেডলাইন করেছে, গোডাউনে বাক্সবন্দি আইসিইউ শয্যা, হাসপাতালের সংকট, 14,000 বাড়ি পাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার। জনকণ্ঠ হেডলাইন করেছে, আসছে নতুন প্রণোদনা। কালের কণ্ঠে হেডলাইন হয়েছে, আগে টিকা পেতে চায় শিক্ষক শিক্ষার্থীরা, লেভেল ক্রসিংয়ে মৃত্যুর দায় কার। সময়ের আলো হেডলাইন করেছে, শীতকালে কেন বাড়ে সয়াবিন তেলের দাম, এসআই আকবরের পক্ষে দাঁড়াচ্ছেন না সেই আইনজীবী। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, করোনার ছোবলে স্থবির রাজনীতি, হুমকিতে খাদ্য কর্মসূচি। ইত্তেফাক হেডলাইন করেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসছে ভ্যাকসিন। পদ্মার চরে জীবন জীবিকা, যে গ্রামে শতভাগ বাল্য বিবাহ। মানবজমিন হেডলাইন করেছে, বাড়ছে ডিজিটাল অপরাধ, সাইবার পুলিশ সেন্টারে দিনে 800 অভিযোগ, প্রতারণা, হুমকি, হ্যাকিং, পর্নোগ্রাফি, শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা আদায়ের চেষ্টা। চাল নিয়ে হচ্ছেটা কি? আমাদের সময় হেডলাইন করেছে, 1700 জাল এনআইডি লক, 556 মামলা। যায় দিন হেডলাইন করেছে, ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউয়ে সচেতনায় ভাটা, ফের চড়েছে চালের দামের পারদ। ভোরের কাগজ হেডলাইন করেছে, দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নতুন বছরের শুরুতেই আমরা আমাদের অনেক প্রিয় অভিনেতা আব্দুল কাদেরের কথা বলছিলাম। এই অভিনেতার দেশব্যাপী দারুণ অনেক ভক্ত আছেন এবং দেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসেন। তিনি না ফেরার দেশে চলে গেলেন, কিন্তু আমি আপনার কাছে একটি অন্য প্রসঙ্গ তুলতে চাই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মৃত্যুর খবর আগাম দিতে পছন্দ করি, বোধ করি। আব্দুল কাদেরের মৃত্যুর সংবাদ, উনি বেঁচে আছেন, তার মাঝেই তার মৃত্যুর সংবাদ প্রচার হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছোট্ট নাতনি, সে কান্না জড়িত কণ্ঠে বলেছে, আমার দাদু বেঁচে আছে, আপনারা আমার দাদুর জন্য দোয়া করবেন। প্রসঙ্গক্রমে মানবজমিনের রিপোর্টটি যদি আপনাকে পড়ে শোনাই, সাইবার পুলিশ সেন্টারে দিনে 800 অভিযোগ, প্রতারণা, হুমকি, হ্যাকিং, পর্নোগ্রাফি, শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা আদায়ের চেষ্টা। এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে আছে, আমরা যখন তখন যে কোনো সংবাদ ছড়িয়ে দিচ্ছি, এতে কার কি ঘটছে, কে কোন বিপদে পড়ছে, এই ছোট্ট বাচ্চাটি যে কাঁদছে তার দাদার জন্য, এর দায়টা কার? প্রথমেই মরহুম আব্দুল কাদেরের মৃত্যুতে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই। তিনি সকলের কাছে একজন নন্দিত অভিনেতা, নাটকে অংশগ্রহণ করেছেন, বিজ্ঞাপনে তিনি অংশগ্রহণ করেছেন এবং চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। তার একটি সবসময় হাসি মুখ সকলকে তাকে প্রিয় করে তুলেছিল এবং চেন্নাইতে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, সেখানে তার ক্যান্সার ধরা পড়ল এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তারপর আবার তার করোনার প্রকোপ দেখা দেয় এবং এর ফলে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী এবং সকলের সাথেই খুব হাসি মুখে তিনি কথা বলতেন এবং সকলের কাছেই কিন্তু সত্যি খুব প্রিয় ব্যক্তি ছিলেন। আপনি যে কথাটি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে
যে মৃত্যু সংবাদ বলুন বা এই ধরনের অনেক সংবাদগুলো দায়িত্বজ্ঞানহীনভাবে এবং কিছুটা অমানবিকভাবে এগুলো প্রচার মাঝে মাঝে হয়ে থাকে। এটি কিন্তু সামাজিক যোগাযোগ যেমন একটি বাস্তবতা, আবার এই ধরনের যে অমানবিক বলুন বা বিভ্রান্তি সৃষ্টি করা বলুন, সেটাও কিন্তু আরেকটা এই সামাজিক যোগাযোগের একটা খারাপ দিক। এবং মিডিয়ার দুটো দিক আছে, একটি হলো মেইন স্ট্রিম মিডিয়া, তাদের একটি দায়বদ্ধতা আছে, কারণ ইচ্ছা করলেই তারা সব সংবাদ দিতে পারে না, তথ্য বিভ্রাট করতে পারবে না, আইনের বাধা আছে। কিন্তু সামাজিক মাধ্যম যেটি অনলাইন বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন বা ইত্যাদি, সেগুলোর কিন্তু কোনো দায়বদ্ধতা ওইভাবে নেই। আমাদের দেশে যে কারণের জন্য আইসিটি আইন করা হয়েছে, এই আইসিটি আইন করা যেমনিভাবে একটি প্রয়োজনীয় ব্যবস্থা, আবার এই আইসিটি আইনের অপব্যবহার মধ্য দিয়েও কিন্তু এই আইনটির বিরুদ্ধেও কিন্তু একটি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেই কারণের জন্যে আমি মনে করি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরও আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করা দরকার। নিয়ন্ত্রণ বলতে আমি বলতে চাচ্ছি যে তাদের মত প্রকাশের স্বাধীনতা বলুন বা তাদের সংবাদ পরিবেশনের স্বাধীনতা বলুন, সেটি নিয়ন্ত্রণ নয়। নিয়ন্ত্রণ যে কথাটি এই আব্দুল কাদেরের ছোট্ট নাতনি বলেছে যে তার দাদা বেঁচে আছে। আপনি যদি আমি কয়েকবার এই ভিডিওটি দেখেছি, বাচ্চার ভিডিওটি, এবং শুধু আব্দুল কাদেরের বেলায় না, আমাদের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের ভিডিও ছড়ানো হয়েছে। এর আগে আমরা দেখেছি যে একটি অনলাইনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, আমাদের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে কিন্তু বিমান দুর্ঘটনায় মৃত ঘোষণা করা হয়েছিল। এই ধরনের বিভিন্ন সময় বিভ্রান্তি আমরা দেখেছি। আওয়ামী লীগ অফিসে যে যখন ছাত্রদের আন্দোলন চলছিল নিরাপদ সড়কের জন্য, সেখানেও দেখা গেছে যে সেখানে নির্যাতন করে নাকি লাশ গুম করে রাখা হয়েছে। এই ধরনের বিভ্রান্তি ও সৃষ্টি এই সামাজিক মাধ্যমগুলোতে করা হয়। আমাদের কি মনে হয় না যে এই ধরনের প্রবণতার বিরুদ্ধে বা সতর্ক করবার জন্য একটা পদক্ষেপ জরুরি? না, পদক্ষেপের জন্যই তো একটি আইসিটি আইন করা হয়েছিল, কিন্তু আইসিটি আইনটিও যত না এটি সঠিকভাবে প্রয়োগ করা প্রয়োজন, তার চেয়ে মাঝে মাঝে যেটা এই আইসিটি আইনের অপব্যবহার বা অপপ্রয়োগের মধ্য দিয়ে কিন্তু এই আইসিটি আইনের বিরুদ্ধে একটা প্রশ্ন উত্থাপনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি মনে করি যে এই সামাজিক গণমাধ্যমগুলোকে আইনের আওতায় দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে, বন্ধ করা যাবে না। কারণ সামাজিক গণমাধ্যম বলুন, অনলাইন বলুন, এগুলো কিন্তু প্রযুক্তির এগুলো প্রযুক্তির উদ্ভাবনী, এবং প্রযুক্তিকে তো থামিয়ে রাখা যাবে না। কিন্তু প্রযুক্তি থামিয়ে রাখা যাবে না এটাও যেমন যুক্তি, তেমনিভাবে প্রযুক্তি যেন কারো ক্ষতি না করতে, বিপদের কারণ না হয়, এবং দেশে শান্তি বিঘ্নিত যেন না হয়, মানুষের প্রাইভেসির উপরে যেন আঘাত না আসে, মানহানিকর যে তথ্য সে তথ্য যেন না হয়, এবং সমাজে সহিংসতা বা সন্ত্রাস যেন ছড়িয়ে না পড়ে, সেই ধরনের পদক্ষেপ কিন্তু এই সামাজিক গণমাধ্যমে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু আনা দরকার আছে। এবং এই কারণের জন্য আমি বলি যে এই আইসিটি আইনটি যেটি আছে সেটি যেন অপপ্রয়োগ যেন না করা হয়, যেন সত্যিকারভাবে আইসিটি আইনকে ব্যবহার করা হয়। তাহলে দেখা যাবে যে এই আইসিটি আইনের প্রয়োগের ব্যাপারে সকলের একটা আগ্রহ বাড়বে, শ্রদ্ধা বাড়বে, এবং আইসিটি আইন মেনে নেওয়ার জন্য কিন্তু একটা প্রবণতা সৃষ্টি হবে। এখন যেটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে প্রভাবশালীদের কারণের জন্য যেন তেনভাবে যার তার বিরুদ্ধে যখন তখন এই আইসিটি আইনটি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এবং এটির ফলে কিন্তু এই আইসিটি আইনের
প্রয়োজনীয়তাটা যেটি, এই প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু কারো দ্বিমত থাকা কথা নয়, কিন্তু এই অপপ্রয়োগের কারণের জন্য কিন্তু এর প্রয়োজনীয়তার উপরে কিন্তু প্রশ্ন আসছে। তাই আমি মনে করি যে এই আইনটি আরও সতর্কতার সাথে এবং খুবই প্রয়োজনহীনভাবে যেন ব্যবহার না করা হয়। আমরা গত একটা বছর ধরে যে উপসর্গ, যে সমস্যা নিয়ে বসবাস করছি সারা পৃথিবীর মানুষ, তার যদি একটু আপডেট আপনাকে শোনাই। আমাদের দৈনিক প্রথম আলো হেডলাইন হয়েছে যে জানুয়ারির শেষে সংক্রমণ সর্বোচ্চ হওয়ার পূর্বাভাস, দ্বিতীয় ঢেউয়ে করোনার সংক্রমণ কম বেশি হতে দেখা যায়, মৃত্যু থেমে নেই, প্রতিরোধ কার্যক্রম জোরদার করার পরামর্শ চলছে তো বোধহয়। এটি ভাইরাস যেটি এসছে, করোনা ভাইরাস, এটি তো একটি বৈশ্বিক সমস্যা, এখন কোনো একটি দেশ নয়। এবং আমরা তো একটি মধ্যম আয়ের দেশের, সেখানে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের স্বাস্থ্য খাতে দুর্বলতা আছে, স্বাস্থ্য খাতে অনিয়ম আছে, এবং আমাদের পর্যাপ্ত আমাদের রিসোর্স নেই, সম্পদ নেই। কিন্তু যাদের আছে সেই সব পশ্চিমা দেশগুলোতেও দেখুন, আজকে যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, সেখানেও কিন্তু বিপর্যস্ত এই করোনার কারণের জন্য। একদিকে যেমনিভাবে অর্থনীতি বিপর্যস্ত, অন্যদিকে কিন্তু স্বাস্থ্য খাতেও সেখানে কিন্তু চরম বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাজ্যকে নিয়ে তো এখন পুরো ইউরোপ আজকে এখন মানে চিন্তিত, কনসার্ন তারা, এবং যুক্তরাজ্য একঘরে হয়ে গেছে। সমস্ত ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্য বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাজ্য বন্ধ করে দিয়েছে। এবং নতুন আরেকটা দ্বিতীয় ঢেউ যেটি বলা হচ্ছে, সেই ঢেউটি যুক্তরাজ্য এবং ইউরোপে ছড়িয়ে পড়ছে। এবং আমাদের এখানেও দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্স ল্যাবরেটরি থেকে যে একটি রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে যুক্তরাজ্য থেকে যারা আসছেন তাদের অনেককেই কিন্তু এই নতুন যে সংক্রামকের আভাস কিন্তু সেখানে পাওয়া গেছে। তাই আমি মনে করি যে যুক্তরাজ্যের সাথে বিমান এখনো চলাচল করছে, যদিও সব এমনকি ভারত পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সেখানে বিমান চলাচল করছে, চলাচলে কোনো আপত্তি নেই, কিন্তু সেখান থেকে যারা আসবেন তাদেরকে যে বাধ্যতামূলকভাবে যে কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, সেটি কতটুকু কার্যকর করা হচ্ছে সেটি কিন্তু দেখার ব্যাপার। আমরা প্রথম দিকে দেখেছি ইতালি থেকে যখন এসেছিল, একেবারে যখন আমাদের সংক্রমণটা বেড়েছিল, তখন কিন্তু কোনো গুরুত্ব দেয়নি, যে কারণের জন্য আমাদেরকে এখানে ছড়িয়ে গিয়েছে। চায়না থেকে এসেছিল, সেখানেও কিন্তু আমরা কোয়ারেন্টাইনে রাখিনি। তাই আমি মনে করি যে এই যুক্তরাজ্য থেকে বা এখন ইউরোপ থেকে যদি কেউ আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে যে মানে কম্পালসারি বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, এটি কিন্তু করতেই হবে। কারণ কোয়ারেন্টাইন কিন্তু আমাদের দেশে কোয়ারেন্টাইনেরও কিন্তু কতগুলো যে দুর্বলতা আছে, কারণ কোথায় কিভাবে হবে এবং যেখানে আপনি রাখবেন তাদেরকে সেই পরিবেশ আছে কিনা এবং পর্যাপ্ত আছে কিনা, কারণ প্রতিদিনই তো আসছে বিমানে। আর যেখানে সারা বিশ্ব থেকে বিমান যুক্তরাজ্য থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে কোন কারণে বিমান এই এখন খোলা রাখছে, কাদের জন্য, সেটা কিন্তু জানার ব্যাপার। যাই হোক, আমি মনে করি যে বিমানের চলাচল মুখ্য না আমাদের স্বাস্থ্য সুরক্ষা মুখ্য, কোনটা হওয়া উচিত। তাই আমার ধারণা যে বিমান কর্তৃপক্ষকে অবশ্যই এটা বিবেচনার মধ্যে আনতে হবে, কারণ দেশের মানুষকে আগে বাঁচাতে হবে। কারণ একটি বিমান শুধুমাত্র যুক্তরাজ্যে চললেই যে বিমান সচল থাকবে তা তো নয়। আর সারা বিশ্ব এখন যুক্তরাজ্য বিমান বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আমাদের সব বন্ধ হয়ে গেছে। সেখানে এটি কিন্তু এটি বাধ্য হয়েছে, এটা কোনো চাপিয়ে দেওয়া কিছু নয়, এটা বাস্তবতাকে মোকাবেলা করার জন্য। আর সবার আগে কিন্তু জীবন রক্ষা, তারপরে জীবিকা।
আপনি যথার্থই বলেছেন সবার আগে জীবন রক্ষা। আমি একটি অন্য রকমের হেডলাইন সংবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শীতকাল তো এমনিতেই, তারপরে আমাদের দেশে যে রেলের ব্যবস্থা, রেল ক্রসিং, এবং এটা নিয়ে মাঝে মাঝেই তখন দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়, আমরা কয়েকদিন খুব উচ্চকিত থাকি, তারপর এটা নিয়ে আর থাকি না। যেমন কালের কণ্ঠে যদি হেডলাইনটা পড়ে শোনায় যে লেভেল ক্রসিংয়ে মৃত্যুর দায়টা কার? সারা দেশে আরক্ষিত 2054টি, গত 2 বছরে ক্রসিংয়ে 56 দুর্ঘটনায় প্রাণহানি 84, রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কারণে অবৈধ ক্রসিং বন্ধ রাখা যায় না। তো ক্রসিং রাজনৈতিক কারণে প্রভাবশালীরা বন্ধ রাখবে না কেন? এটার কারণ কি? না, এখানে আমি যেটা মনে করি, আমরা তো প্রযুক্তিতে এখন অনেক এগিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রযুক্তি ব্যবহার না করে কেন আমরা ম্যানুয়ালি কেন এখনো এই লেভেল ক্রসিং গুলো আছে, এবং রেলের এখনো নাকি বেতন ভাতা ট্রেনে করে নিয়ে এসে দেওয়া হয়। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের যে লেভেল ক্রসিং গুলো আছে সেগুলো এখন অটোমেটিক হওয়া উচিত, কারণ প্রযুক্তি আছে। আজকে বাংলাদেশ কিন্তু গর্ব করতে পারে যে প্রযুক্তিকে ব্যবহারের একটা উচ্চ মাত্রায় কিন্তু বাংলাদেশ অতি অল্প সময়ে গিয়েছে, এবং সাধারণ মানুষও কিন্তু এখন প্রযুক্তি ব্যবহার করছে। সেই হিসাবে আমি মনে করি রেলওয়ের একটা নতুন প্রকল্প নেওয়া উচিত, যে সারা দেশের যতগুলো লেভেল ক্রসিং গুলো আছে সেগুলো অটোমেটিক হবে। এখন যেটা আছে ম্যানুয়াল, সেদিন যে ঘটনাটি ঘটলো তাতে দেখা যাচ্ছে যে লেভেল ক্রসিং এর যে পয়েন্টসম্যান সে ঘুমাচ্ছিল। এখন ম্যানুয়ালি করলে এটাই হবে, কখনো ঘুমাবে, কখনো আলস্য, কখনো অবহেলা ইত্যাদি। কিন্তু তার ফলে কিন্তু যে মৃত্যু যাদের হচ্ছে বা অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে তাদের কথা চিন্তা করুন। কারণ আমি ঘুমালে আপনি যদি কিছু লোক মারা যায় তাদের দায়িত্ব কে নেবে? আমাকে সাসপেন্ড করা হয়েছে বা আমাকে চাকরিচ্যুত করলেন, কিন্তু যারা মারা গেছে তাদের কি হবে? এই যে 84 জন মানুষের, হ্যাঁ, তারপরে ক্ষয়ক্ষতি যেটা হয় সেটিও কিন্তু দেখার বিষয়। তাই আমি মনে করি যে একটা নতুন প্রকল্প রেলওয়ে নেওয়া উচিত, খুব দ্রুত নেওয়া উচিত, যে সমস্ত লেভেল ক্রসিংগুলো অটোমেটিক হবে। কারণ যখনই ট্রেন আসতে থাকবে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, আবার অটোমেটিক্যালি চলে যাওয়ার পরে অটোমেটিকই খুলে যাবে। এবং এটা প্রযুক্তির কারণের জন্য এটা খুবই সহজ, কিন্তু শুধুমাত্র প্রযুক্তিকে ব্যবহার করা এবং আন্তরিকতা, আমি ব্যবহার করার আন্তরিকতা দেখাচ্ছি কিনা। আরেকটি জিনিস যেটা হচ্ছে যে যখনই আপনি অটোমেটিক হবে তখন এই ধরনের লোকাল যে প্রেশারগুলো সেগুলি থাকবে না। কারণ যেখান থেকে ট্রেন ছাড়ছে সঙ্গে সঙ্গে কিন্তু সিগন্যালিং হয়ে যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে, আবার স্বয়ংক্রিয়ভাবে সেটা খুলে যাবে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ট্রেন হয়তো আসতে 10 মিনিট লাগবে, তার আগেই হয়তো লাইনসম্যান আগে বন্ধ করে দিচ্ছে, এবং বিরাট ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। এতেও কিন্তু মানুষ খুব বিরক্ত হয়ে যায়। তাই আমি মনে করি যে অটোমেটিক স্বয়ংক্রিয় যদি হয় তাহলে এটি আর থাকবে না, একটা নির্দিষ্ট সময়ে বন্ধ হবে, আবার সঙ্গে সঙ্গে উঠে যাবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটি অন্যরকম, ঠিক না, একটি পজিটিভ খবর নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। সিলেটের এসআই আকবর, তার কেসে যে আইনজীবী লড়বেন সেই আইনজীবী নীতিগতভাবে বলেছেন তিনি আর এই আইনজীবী হিসেবে থাকবেন না। এটা কি মনে হয় আপনার কাছে? এটা আমি মনে করি একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। ব্যক্তিগতভাবে একজন পেশাজীবী আইনজীবী হিসাবে তিনি তার বিবেককে সামনে রেখে একজন অপরাধীর পক্ষে দাঁড়াবেন না, এই যে সিদ্ধান্তটি সেটি নিয়েছেন, এটি শুধু তার বেলায় হওয়া উচিত না। আমি মনে করি সারা দেশের আইনজীবীরা, তারা যাদের চিহ্নিত অপরাধী তাদের পক্ষে যেন না দাঁড়ায়, এবং আইনজীবী হিসাবে তারা বলতে পারেন এটা আমার পেশা, আমি যে কোনো সে অপরাধী হোক অথবা নিরপরাধ হোক, আমার পেশা হলো ওকালতি করা বা আইনজীবী হিসাবে পেশার দায়িত্ব পালন করা। সেটিও যেমন বাস্তবতা, আবার পাশাপাশি আমি অপরাধীর পক্ষে দাঁড়াবো না, এটাও কিন্তু আমার বিবেকের বিষয়। এই কাজটি করে বোধহয় খুব স্বস্তি পাওয়া যায় কিনা সেটা প্রশ্ন রাখলাম। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো করলাম আপনারা শুনলেন। মৃত্যুর সংবাদ দ্রুত দেবার ব্যাপারে যারা খুব অতি উৎসাহী তাদের বলবো
মৃত্যু করুন, মৃত্যু পরিবারকে অসহায় করে। সংবাদ জেনে তারপর প্রকাশ করবার চেষ্টা করুন। আর আমরা যে আইনজীবী এই অন্যায়ের বিরুদ্ধে আর লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানাই। করোনাকালীন এই দুঃসময়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, ভালো থাকবেন সবাই। সুবর্ণ একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। কালকে আবার নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।